হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার। আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় গমন। এই গমন সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই স্মার্ট ক্লাসে। আর তোমাদের মতো স্মার্ট স্টুডেন্টরা অবশ্যই সঙ্গে রাখবে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটোর সাথে আজকের এই স্মার্ট ক্লাস সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো আরও অনেক বেশি স্মার্ট। চলো আমরা আজকের এই গমন সংক্রান্ত ক্লাসে প্রবেশ করি সরাসরি। আমরা এই গমন বিষয়টাকে দুটো পর্বে ভাগ করে আলোচনা করব। আজকের আমরা সেই দুটো ক্লাসের প্রথম পর্বের ক্লাস শুরু করি। চলো প্রথমে আমাদের জানতে হবে গমন কি। আমরা যদি অধ্যায়ের দিকে তাকাই, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, একটু খেয়াল করো, একদম অধ্যায়ের প্রথমেই আমরা পড়েছিলাম উদ্দীপক উদ্দীপনা। যে কোনো সজীব বস্তু, যে কোনো জীব একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদান করে, এটাই স্বাভাবিক ঘটনা। এক্স্যাক্টলি সেই একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদানের বহিঃপ্রকাশ হলো গমন। গমন কথার অর্থ কি? গমন কথার অর্থ হলো স্থান পরিবর্তন, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান থেকে অন্য একটা স্থানে স্থানান্তর, সেটাই হলো গমন। এখন সেই স্থানান্তরের সময় একটা জীবের দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটতে পারে। আর একটা দেহের অঙ্গের সঞ্চালন ঘটাকে আমরা বলি চলন। অর্থাৎ চলনের মাধ্যমে বা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করার ঘটনাকে আমরা বলি গমন। দেখো, উদ্দীপকের প্রভাবে, একটু আগেই যেটা বললাম, একটা উদ্দীপকের প্রভাবেই গমন সম্পন্ন হয়। দেহাংশের সঞ্চালন, দেহাংশের সঞ্চালন কথার অর্থ দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন বা নড়াচড়া দ্বারা সামগ্রিক স্থান পরিবর্তন। দিস ইজ ইম্পর্ট্যান্ট। একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সেই স্থান পরিবর্তন, তাকেই আমরা গমন বলি। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থান পরিবর্তন ঘটবে, আর সেই স্থান পরিবর্তনের জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনটা আবশ্যিক হবে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এই গমনে সক্ষম কারা। জীবের মধ্যে প্রাণীরা প্রধানত গমনে সক্ষম, কিন্তু কিছু প্রাণী রয়েছে যারা গমনে অক্ষম। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি এখানে, গমনে অক্ষম একটা প্রাণী হলো স্পঞ্জ। মনে রাখবে, স্পঞ্জ কিন্তু গমনে অক্ষম। এখন প্রশ্ন হচ্ছে গমনের চালিকা শক্তি, অর্থাৎ গমনের উদ্দেশ্য কি? একটা জীব কেন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে? দেখো, অবশ্যই খাদ্যের সন্ধানে। একটা খাদ্যের প্রয়োজনে যে কোনো জীবকে তার খাদ্যের দিকে ধাবিত হতে হয়। এখানে দেখো, আমরা একটা ছবি দিয়ে দেখেছি, এটা একটা বাঘ, তার শিকার হরিণের পিছনে সে অগ্রসর হচ্ছে, ধাবিত হচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে যে কোনো জীবকে আমাদেরকেও এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। নাম্বার 2, আত্মরক্ষা, প্রোটেকশন। যদি কোনো একটা জীব তার শত্রু দ্বারা আক্রান্ত হয়, শত্রু দ্বারা আক্রমণ ঘটে, তাহলে সেই শত্রুর আক্রমণ থেকে বাঁচার তাগিদে, আত্মরক্ষার তাগিদে অন্যত্র স্থানান্তরিত হবে। দেখো, এই জঙ্গলের মধ্যে দাবানলের মধ্যে আগুন লেগেছে, এই বিভিন্ন প্রাণী তারা একে অপরের থেকে দূরে এই জঙ্গল থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। আত্মরক্ষা, সেফটি, প্রোটেকশন, এটাই বড় কারণ, সেটাও একটা গমনের প্রধান চালিকা শক্তি। নেক্সট আমরা যদি বলি প্রজনন বা রিপ্রোডাকশন, অবশ্যই প্রজননের জন্য সঠিক স্থান বা বিপরীত জীবের সন্ধানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরিযান এবং আশ্রয়। পরিযান অর্থাৎ মাইগ্রেশন, একটা স্থান থেকে আরেকটা স্থানে। দেখো, এখানে যে পাখিগুলোকে দেখছি, এরা পরিযায়ী পাখি। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে তাদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ যে স্থানে পাবে, সেই স্থানে তারা ধাবিত হয়। দেখো, আমরা জানি শীতের সময় বিভিন্ন শীতকালীন পরিযায়ী পাখি এসে দেশে উপস্থিত হয়, আবার তারা শীতের শেষে চলেও যায়। এটাই হলো পরিযান, তাদের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশের দিকে। আর ডেফিনেটলি আশ্রয়, তাদের বাসস্থানের জন্য, সেফটির জন্য, অনুকূল সুবিধাযুক্ত বাসস্থান খোঁজার জন্য যে কোনো জীব, আমরা মানুষরাও এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হই।
অর্থাৎ এগুলো সবই হলো এই গমনের উদ্দেশ্য বা গমনের চালিকা শক্তি। একটা খাদ্যের সন্ধানে হতে পারে, আত্মরক্ষার জন্য হতে পারে, প্রজনন, পরিযান অথবা আশ্রয়। এই সব কিছুর তাগিদে একটা জীব স্থানান্তর করে, অর্থাৎ গমনে সক্ষম হয়। গমন কি জানলাম, গমন কেন সম্পন্ন হয় তাও জানলাম। এবারে জানতে হবে আমাদের সিলেবাসে রয়েছে বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি, কিভাবে তারা গমন সম্পন্ন করে সেই সংক্রান্ত ডিটেলস। বিভিন্ন প্রাণীর গমন সেটা জানার জন্য আমাদের সিলেবাসের প্রথমে রয়েছে অ্যামিবার গমন। অ্যামিবা, আমরা জানি অ্যামিবা একটা এককোষী প্রাণী যার দেহের নির্দিষ্ট কোনো গঠন বা আকার নেই। এখন অ্যামিবার গমন অঙ্গ কি, কোন অঙ্গের সাহায্যে গমন করে? তার নাম ক্ষণপদ বা আমরা বলি সিউডোপোডিয়া, অ্যামিবার গমন অঙ্গ এক। আর অ্যামিবার যে গমন পদ্ধতি তাকে আমরা বলি অ্যামিবয়েড গমন। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, অল মাই ডিয়ার স্মার্ট স্টুডেন্টস, আমাদের দেহের একটা কোষ যেটায় অ্যামিবয়েড গমন দেখা যায় সেটা হলো শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি অ্যামিবয়েড গমন সম্পন্ন করে। নিশ্চয়ই এটা মনে রাখবে। এখন প্রশ্ন হলো আমাদের এই অ্যামিবা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে অগ্রসর হয় সেটাই আমরা জানবো অ্যামিবয়েড গমনের পদ্ধতি। আর সেই সংক্রান্ত একটা মতবাদ রয়েছে যেটাকে আমরা বলি সল জেল মতবাদ। অ্যাকচুয়ালি সল এবং জেল এই দুটো শব্দ নতুন মনে হতে পারে। এ দুটো কি? অ্যাকচুয়ালি এ দুটো একটা অ্যামিবার দেহে উপস্থিত যে প্রোটোপ্লাজম তার বাইরের দিকে বা পরিধির দিকে এবং কেন্দ্রের দিকে উপস্থিত প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তনের জন্য দুটো নাম। কিভাবে ঠিক সম্পন্ন হয় দেখো, অ্যামিবার দেহ, তার দেহের নির্দিষ্ট কোনো আকার নেই, এই রকম একটা অ্যামিবার দেহ, তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে। প্রথমে কি হয়, সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন হয়, অর্থাৎ অ্যামিবার দেহে উপস্থিত সাইটোপ্লাজম তার ঘনত্বের পরিবর্তন হবে। ঘনত্বের পরিবর্তন দ্বারা কি করে, গমনের দিকে, সাপোজ এদিকে ধাবিত হবে, সেই দিকে ক্ষণপদ সৃষ্টি করে। অর্থাৎ এই যে সাইটোপ্লাজমের পরিবর্তন দ্বারা এই একটা অংশ তৈরি করলো, এটাকেই আমরা বলছি ক্ষণপদ বা সিউডোপোডিয়া। তাহলে সাইটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তন করলো, ক্ষণপদ বা সিউডোপোডিয়া সৃষ্টি করলো। নাম্বার 3 কি করে, দেহের পিছনের দিকের যে প্রোটোপ্লাজম সেই প্রোটোপ্লাজমকে সামনের দিকে স্থানান্তরিত করে। ফলে এই পিছনের প্রোটোপ্লাজমকে সামনে স্থানান্তরিত করার ফলে এই পিছনের অংশ এখন প্রোটোপ্লাজম বিহীন হয়। ফলে গ্র্যাজুয়ালি পিছনের এই অংশটা অবলুপ্ত হয়ে যায়। দেখো, পিছনের প্রোটোপ্লাজমের অপসারণ এবং পিছনের ক্ষণপদ অবলুপ্তি। যদি এই ক্ষণপদ অবলুপ্ত হয় তাহলে অবশ্যই অ্যামিবা সামনের দিকে এগিয়ে গেল। এই ক্ষণপদের সৃষ্টি এবং ক্ষণপদের অবলুপ্তি, এটার দ্বারাই অ্যামিবা এক স্থান থেকে আরেক স্থানে এগিয়ে যায়। দেখো, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এই ছবিতে, এটা ছিল অ্যামিবার প্রাথমিক অবস্থান, 1 নম্বর অবস্থান। আর তার ডিরেকশনটা আমরা বলছি গমনের গতির অভিমুখ এটা। প্রথমে কি করেছে দেখো, যেদিকে অভিমুখ সেদিকে এই একটা ক্ষণপদ সৃষ্টি করেছে। কিভাবে? প্রোটোপ্লাজমকে এর মধ্যে প্রবেশ করেছে এবং একটা ক্ষণপদ সৃষ্টি করেছে। দ্বিতীয় অংশ নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই জায়গাটা হালকা করে আঁকা রয়েছে। তার কারণ এই অংশে উপস্থিত প্রোটোপ্লাজমকে দেহের এখানে এখন প্রবেশ করিয়েছে। ফলে এই যে অংশটুকু, এই প্রোটোপ্লাজম স্থানান্তরিত হওয়ার ফলে এই পিছনের দিকের ক্ষণপদ অবলুপ্ত ঘটেছে। কিন্তু অ্যামিবা ততক্ষণে আরও একটু সামনে অগ্রসর হয়েছে। ফলে ক্ষণপদের সৃষ্টি আর পিছনের ক্ষণপদের অবলুপ্তি, এটার দ্বারা অ্যামিবা ক্রমান্বয়ে তার নির্দিষ্ট অংশ থেকে সামনের দিকে এগিয়ে যায়। এই এখন অ্যামিবার পরিবর্তিত পরিবেশ। দেখো অবস্থান, এই হলো ক্ষণপদ সৃষ্টি, গমনের অভিমুখ এটাই। অর্থাৎ অ্যামিবা ক্ষণপদ সৃষ্টি এবং ক্ষণপদ অবলুপ্তির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে এগিয়ে যায়। যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয় প্রকৃতপক্ষে একটা অ্যামিবা কিভাবে গমন সম্পন্ন করছে, চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই একটা অ্যামিবা তার দেহের মধ্যে অবস্থিত প্রোটোপ্লাজমের ঘনত্ব কিভাবে পরিবর্তন করছে, ক্ষণপদ সৃষ্টি হচ্ছে এবং এক স্থান থেকে। দেখো, প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন, এগুলো হলো ক্ষণপদ সৃষ্টি হচ্ছে, পিছনের ক্ষণপদ কিন্তু অবলুপ্ত হচ্ছে, গ্র্যাজুয়ালি এদিক থেকে ওদিকে অগ্রসর হচ্ছে ক্রমান্বয়ে। এইগুলো হলো ক্ষণপদ সৃষ্টি হচ্ছে, এদিকের ক্ষণপদ তখন অবলুপ্ত হচ্ছে, ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ক্ষণপদের অবলুপ্তি এবং ক্ষণপদ সৃষ্টি, এই পদ্ধতিতেই অ্যামিবা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এটাই হলো অ্যামিবয়েড গমন। নেক্সট আমরা দেখব প্যারামিসিয়ামের গমন।
প্যারামিসিয়ামও একটা এককোষী প্রাণী, তার গমন কিভাবে সম্পন্ন হয়। প্রথমে দেখি প্যারামিসিয়ামের গমনাঙ্গ কি। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম সিলিয়া, মনে রাখতে হবে। সিলিয়া প্যারামিসিয়ামের দেহের গোটা দেহের চারিদিকে ছড়িয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র সিলিয়া, সেটাই ওর গমনাঙ্গ। এখন গমন পদ্ধতির নাম সিলিয়ারি গমন, যেটাকে আমরা সুইমিং বলেও বলে থাকি আমরা। সিলিয়া গমনাঙ্গ, তার গমন পদ্ধতি সিলিয়ারি গমন। এখন প্রশ্ন হলো কিভাবে সম্পাদন করে সেই গমন প্রক্রিয়া। আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখেছি। দেখো, এককোষী প্রাণী প্যারামিসিয়াম, তার গোটা বডির চারিদিকে সারা দেহ তল বরাবর সিলিয়া উপস্থিত। সেই সিলিয়াগুলোর সঞ্চালিত আন্দোলন, সবগুলো সিলিয়া একই দিকে একসাথে সঞ্চালিত হয়। একবার সকল সিলিয়া একটা নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়, ঠিক পরবর্তী ক্রমেই তার বিপরীত দিকে আবার সকল সিলিয়া একসাথে সঞ্চালিত হয়। অর্থাৎ সকল সিলিয়ার সম্মিলিত সঞ্চালন একটা নির্দিষ্ট দিকে, পরক্ষণে তার বিপরীত দিকে, সেটাকে আমরা বলি মেটাক্রোনাস ছন্দের মাধ্যমে সঞ্চালন। সকল সিলিয়া একসাথে একটা নির্দিষ্ট দিকে, আবার তার বিপরীত দিকে। এই মেটাক্রোনাস ছন্দের মাধ্যমে সঞ্চালনের মাধ্যমে প্যারামিসিয়াম এক স্থান থেকে আরেক স্থানে এগিয়ে যায়, বাট নট স্ট্রেট, সোজা নয়, একটু আঁকা বাঁকা পদ্ধতির মাধ্যমে এগিয়ে যায়। যদি এটা দেখো, এই এর গায়ে যে সিলিয়াগুলো রয়েছে, এইভাবে গোটা দেহ তল বরাবর সিলিয়া রয়েছে। সকল সিলিয়া একসাথে যেদিকে সঞ্চালিত হবে বা আন্দোলিত হবে, তার বিপরীত দিকে জল বা মাধ্যমকে ঠেলে দেবে, তার ফলে কিছুটা এগিয়ে আসবে। কিন্তু দেখো, গোটা জার্নিতে সিলিয়া কিন্তু প্যারামিসিয়াম কিন্তু স্ট্রেট অগ্রসর হয়নি, এইভাবে আপস অ্যান্ড ডাউনস অগ্রসর হয়েছে। এক্স্যাক্টলি তাই। এইভাবে সিলিয়ার মেটাক্রোনাস ছন্দের মাধ্যমে প্যারামিসিয়াম অগ্রসর হয়। কিভাবে প্যারামিসিয়াম এই যে অগ্রসর হচ্ছে, সেটাকে আমরা চলো একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই হলো একটা প্যারামিসিয়ামের গঠন। তার গোটা দেহ বরাবর রয়েছে এই যে সিলিয়া, সিলিয়াই এর গমনাঙ্গ। সারা দেহ তল জুড়ে যে সিলিয়াগুলো রয়েছে, সেই সিলিয়াগুলোর সঞ্চালন দ্বারা আমাদের এই প্যারামিসিয়ামের গমন সম্পন্ন হবে। এখন দেখো, এই সিলিয়াগুলোকে যদি আমরা একটু বড় করে দেখাতে চাই, এইভাবে সিলিয়াগুলো রয়েছে, দেখো একসাথে আন্দোলিত হচ্ছে, আবার ঠিক তার একটু পরে বিপরীত দিকেও আন্দোলিত হয়। দেখো, সমগ্র সিলিয়ার একসাথে সঞ্চালন একটা নির্দিষ্ট দিকে, এই তীর চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে কোন দিক থেকে কোন দিকে সিলিয়ার সঞ্চালনটা ঘটছে। যেদিকে সিলিয়ার সঞ্চালন ঘটছে তার বিপরীত দিকে অগ্রসর হবে। দেখো, একটা নির্দিষ্ট দিক থেকে তরঙ্গায়িত আকারে এই সিলিয়ার সঞ্চালন, এটাই হলো মেটাক্রোনাস ছন্দ। এখন এই সমগ্র সিলিয়ার একসাথে সঞ্চালনের দ্বারা গোটা দেহতল বরাবর যত সিলিয়া রয়েছে, সমগ্র সিলিয়ার একত্রিত সঞ্চালন দ্বারা জলকে তারা পিছনের দিকে অগ্রসর ঠেলে দেয় এবং প্রাণীটি সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এটা যদি গমনের অভিমুখ হয়, এই হলো সেই প্যারামিসিয়াম। ওই সিলিয়ার সঞ্চালনের দ্বারা দেখো, সরল রৈখিক গতি নয়, আঁকা বাঁকা পথে, এই যে বক্র পথে নিচ থেকে এই উপরের দিকে উঠছে, আবার উপর থেকে ক্রমাগত এই যাচ্ছে। এইভাবেই গ্র্যাজুয়ালি প্যারামিসিয়াম তার গন্তব্যস্থলের দিকে বা সে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। অর্থাৎ আমরা দেখলাম সিলিয়াগুলোর সামগ্রিক সঞ্চালন দ্বারা আঁকা বাঁকা পথে মেটাক্রোনাস ছন্দে সেই প্যারামিসিয়াম একটা নির্দিষ্ট অভিমুখে অগ্রসর হয়। এটাই হলো সিলিয়ারি গতি, কারণ প্যারামিসিয়ামের প্রধান গমনাঙ্গ তার সমগ্র দেহ তল বরাবর ছড়িয়ে থাকা সিলিয়া। এটাই হলো প্যারামিসিয়ামের গমনাঙ্গ। প্যারামিসিয়াম একটা এককোষী প্রাণী, যার গমনাঙ্গ সিলিয়া, সিলিয়ারি পদ্ধতিতে বা সিলিয়ারি পদ্ধতিতে সুইমিং দ্বারা অগ্রসর হয়। এটাই হলো প্যারামিসিয়ামের গমন। অ্যামিবা এবং প্যারামিসিয়ামের পর তৃতীয় এককোষী জীব ইউগ্লিনা, যেটার গমন পদ্ধতি আমাদের জানতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। এখন ইউগ্লিনা, এই হলো একটা ইউগ্লিনা এককোষী জীব। এই ইউগ্লিনার গমনাঙ্গ কি? ফ্ল্যাজেলা। একটু আগেই আমরা দেখেছিলাম প্যারামিসিয়ামের গমনাঙ্গ সিলিয়া। ডেফিনেটলি তোমরা সিলিয়া আর ফ্ল্যাজেলার পার্থক্য জানো। ফ্ল্যাজেলা সিলিয়া অপেক্ষা আকারে বড়, সংখ্যায় কম, আর সিলিয়া আকারে ছোট, দৈর্ঘ্যে ছোট, কিন্তু সমগ্র দেহ তল বরাবর ছড়িয়ে থাকে। দেখো, এই হলো সেই ইউগ্লিনা, আর এই লম্বা চাবুকের মতো বিস্তৃত তার ফ্ল্যাজেলাম। এই ফ্ল্যাজেলামের সঞ্চালন দ্বারা ফ্ল্যাজেলীয় গমন পদ্ধতিতে এক স্থান থেকে আর এক স্থানে অগ্রসর হয়। এখন এই ফ্ল্যাজেলা কিভাবে সঞ্চালিত হয়, দেখো এখানে তার একটা ছবি দেওয়া হয়েছে।
আমরা 3টে কালার ইউজ করে সেই ফ্ল্যাজেলার সঞ্চালনের পদ্ধতি দেখিয়েছি। এখানে ছিল এই একটা প্রসেস, এটা আর একটা ফ্ল্যাজেলীয় সঞ্চালন, একই ফ্ল্যাজেলার 3টে অবস্থান আমরা দেখিয়েছি। অ্যাকচুয়ালি ফ্ল্যাজেলাগুলো এককভাবে থাকলে একক সঞ্চালন হতে পারে, যদি কোনো জীবের ক্ষেত্রে একাধিক ফ্ল্যাজেলা থাকে, ইউগ্লিনার ক্ষেত্রে আমরা একটা দেখেছি, দুটো থাকতে পারে, সেই দুটো ফ্ল্যাজেলার সংঘবদ্ধ সঞ্চালন দ্বারা ও কিন্তু স্থান পরিবর্তন করে। জলের মধ্যে থাকে, তাহলে জলের মধ্যে এই ফ্ল্যাজেলার সঞ্চালনের ফলে একটা চাপ বা একটা ঘাত সৃষ্টি হয়, আর সেই ঘাতের কারণে তরঙ্গায়িত গতিতে অর্থাৎ একটা ওয়েভি স্ট্রাকচারের মাধ্যমে এক স্থান থেকে আর এক স্থানে অগ্রসর হয়। খুব সিম্পল জিনিস, ফ্ল্যাজেলার দ্বারা সঞ্চালন, ফ্ল্যাজেলীয় গমন, এটাই হলো কথা। এখন কিভাবে ঠিক গমনটা সম্পন্ন করে, চলো আমরা এখানে একটা প্রকৃতপক্ষে তার ভিউ দেখতে চেয়েছি। দেখো, এটা হলো একটা ইউগ্লিনা, আর এই হলো তার লম্বা চাবুকের মতো, এই হলো তার ফ্ল্যাজেলা। দেখো, ফ্ল্যাজেলার তরঙ্গায়িত আন্দোলন হচ্ছে এবং ইউগ্লিনা এক স্থান থেকে আর এক স্থানে এগিয়ে যাচ্ছে। এটা প্রকৃতপক্ষে একটা ইউগ্লিনা কিভাবে এগিয়ে যায় সেটা। লুক অ্যাট দ্য ফ্ল্যাজেলা, কন্টিনিউয়াস বিটিং অফ ফ্ল্যাজেলা, সেটার কারণেই কিন্তু ইউগ্লিনা এক স্থান থেকে আর এক স্থানে এগিয়ে যাচ্ছে। এই যে ফ্ল্যাজেলার আন্দোলিত গতি, দুটো ফ্ল্যাজেলা পরস্পর আন্দোলিত হচ্ছে, ফলে এটাই হলো ফ্ল্যাজেলার দ্বারা ফ্ল্যাজেলীয় গমনের মাধ্যমে ইউগ্লিনার গমন বা স্থান পরিবর্তনের পদ্ধতি। জীবন বিজ্ঞান বিষয়ের এই রকম আরও নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।